হাই, আজকে আমরা পিরিয়ডিক টেবিলের শেষ লেকচারটাই করব এবং কতগুলো জিনিস শেখার আছে। ভালো করে বুঝবে এবং ক্লাস হয়তো বড় হবে, কিন্তু এটাই হচ্ছে শেখার, যে আমি একটা চ্যাপ্টার পড়ার পরে কি শিখলাম সেইটা বুঝতে হবে, এবং সেই কনসেপ্ট সেই নলেজটা কিন্তু তোমার পরের ক্লাসতে আবার শুরু হবে। তাহলে আজকে আমরা শিখব কি শিখলাম পুরো ক্লাসটাতে, সেটার উপরে কিন্তু আমরা বেশ করে কয়েকটা জিনিস শিখবো যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। তো আমরা তোমরা একটা পিরিয়ডিক টেবিল দেখেছো। পিরিয়ডিক টেবিল তোমরা যদি লিথিয়াম থেকে শুরু করো, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, অক্সিজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এইটা হচ্ছে একটা বেসিক পিরিয়ডিক টেবিল। যদি তোমরা বলো তাহলে আমরা কি বলেছিলাম যে এই ব্লকটা হচ্ছে এস ব্লক, কারণ ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখেছিলাম এখানে NS1 NS2, আইদার NS1 অথবা NS2 হচ্ছে এস ব্লক। আর এই ব্লকটাকে আমরা বলেছিলাম পি ব্লক। কারণ এর কনফিগারেশন কি ছিল, NS2 NP1 to 6। বুঝতে পারলে পি ব্লক এবং এস ব্লক করেছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে এদের মধ্যে কারা মেটালিক ভার্সেস নন মেটালিক ক্যারেক্টার। মেটালিক ভার্সেস নন মেটালিক ক্যারেক্টার, তো আজকে আমরা এই জিনিসটা বুঝবো। তো আমরা কি শিখেছি এখনো পর্যন্ত? আমরা শিখেছি জেড এফেক্টিভ। যখনই তুমি লেফট থেকে রাইটে যাবে, যখনই তুমি পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটে যাবে, তখন কি তুমি দেখতে পাবে না জেড এফেক্টিভ বাড়ছে। তার ফলে কি হবে না, অ্যাটমিক যে রেডিয়াসটা, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে, সাইজ ছোট হবে। অ্যাট্রাকশন ফোর্স বাড়ার জন্য অ্যাটমিক সংকুচিত হবে, তার রেডিয়াস ছোট হয়ে যাবে। তখন ইলেকট্রন জেড এফেক্টিভ বেশি হওয়ার জন্য ইলেকট্রন খুব টাইটলি অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে থাকবে। তাহলে ইলেকট্রনকে বের করতে আমার খুব বেশি এনার্জি কিন্তু দিতে হবে। তাহলে ব্যাংকে টাকা জমা দিচ্ছি মানে আয়োনাইজেশন এনার্জি বাড়বে, আয়োনাইজেশন এনার্জি পজিটিভ হবে, বেশি পজিটিভ ভ্যালু হয়ে যাবে। আর অ্যাট্রাকশন ফোর্স যেহেতু বেশি, ইলেকট্রনকে ইলেকট্রনকে টানার ক্ষমতা বেশি, তার জন্য ইলেকট্রন নেগেটিভিটিও বেশি হবে। আর একটা জিনিস আমরা পড়েছিলাম যে ইলেকট্রন গেইন এনথালপি, একটা ইলেকট্রনকে নিয়ে যে এনার্জি রিলিজটা হবে সেই ইলেকট্রন গেইন এনথালপি, electron gain enthalpy becomes more negative। বুঝতে পারলে? আমরা এতদূর পর্যন্ত শিখে নিয়েছি, শুধুমাত্র জেড ইফেক্টিভের উপরেই আমরা দাঁড়িয়ে সমস্ত প্রপার্টিসগুলো শিখে নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে আয়নাইজেশন প্রসেসে কি হবে, একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, আর ইলেকট্রন গেইন এনথালপিতে কি হবে, একটা ইলেকট্রন যোগ হবে। এবং প্রশ্ন হচ্ছে হুইচ অ্যাটম প্রেফার losing one electron or gaining ইলেকট্রন। তাহলে কোন অ্যাটম একটা ইলেকট্রন নেবে আর কোন ইলেকট্রনটা ছেড়ে দেবে, সেটা কিসের উপরে আমরা বিশ্বাস, মানে কোন বেসিসে আমরা বলবো, এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক।
এখন তোমরা কি দেখেছো লেফট সাইডে আমাদের এস ব্লক রয়েছে, লেফট সাইডে এস ব্লক লিথিয়াম বেরিলিয়াম। তুমি যখন রাইটে যাচ্ছ লিভক আছে, লিথিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন। একই রকম সোডিয়াম থাকবে লিথিয়ামের নিচে সোডিয়াম, ম্যাগনেসিয়াম নিচে বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, এদিকে অ্যালুমিনিয়াম সিলিকন নাইট্রোজেন ফসফরাস অক্সিজেন সালফার ক্লোরিন আর হচ্ছে আর্গন। তো যখনই আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি তখন আমরা কি দেখেছি না জেড এফেক্টিভ হাই রিলেটিভলি মানে বাকিদের লেফটে থাকতে রাইটে আমরা যখন যাব তখন রিলেটিভলি জেড এফেক্টিভ বাড়বে, ফলে রেডিয়াস স্মল হবে, রেডিয়াস কমবে। এবার রেডিয়াস যখন কমছে তখন আমরা বললাম যে আয়নাইজেশন এনার্জি দিকে বাড়বে, ইলেকট্রন নেগেটিভিটিও বাড়বে, আর ইলেকট্রন গেইন এনথালপি হাইলি নেগেটিভ হবে। তাহলে বুঝতে পারছো এই যে রাইট সাইডের যে এলিমেন্টগুলো আছে এরা ইজিলি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন গেইন এনথালপি খুব বেশি হওয়ার জন্য এরা গেইন 1 ইলেকট্রন ইজিলি, গেইন ইলেকট্রন ইজিলি। কি হবে না একটা ইলেকট্রনকে এরা ইজিলি নিয়ে নেবে, অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে ও মাইনাস হবে, তারপর আরেকটা ইলেকট্রন নিয়ে সে কিন্তু O2 মাইনাস পর্যন্ত যেতে পারবে। আমরা বলিনি যে অক্সিজেনের ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপিটা যত, যদি ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপিতে সে যদি 100 এনার্জি রিলিজ করে তাহলে পরটাতে কিন্তু সে, আচ্ছা ভ্যালু চেক না করে বলা যাবে না। তোমরা ক্লাসে পড়েছো নিশ্চয়ই যে অক্সিজেনের দুটো ইলেকট্রন গেইন এনথালপি আছে, প্রথমবার ইলেকট্রন নেওয়ার পরে আবার সেকেন্ড টাইমে ইলেকট্রন নিচ্ছে, সেখানে কোন ভ্যালুটা বেশি হবে সেটা চেক করে নিও। ঠিক আছে, তাহলে এবং ফ্লোরিনকে যদি আমরা একটা ইলেকট্রন দেই তাহলে সে কি হবে এফ মাইনাস হবে। তো এই যে এলিমেন্টগুলো আমরা যত রাইটের এলিমেন্টগুলো দেখো, আমি অক্সিজেন নিয়েছি ফ্লুরিন নিয়েছি এবার নাইট্রোজেন নিতে পারি, এই যে এলিমেন্টগুলো এরা কিন্তু সহজে একটা ইলেকট্রন নিয়ে এনার্জি রিলিজ করে, জি রিলিজ। কিন্তু এদের আয়োনাইজেশন এনার্জি হাই হওয়ার কারণে এরা কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি দিলেই এরা একটা ইলেকট্রন কিন্তু আকর্ষণ অতিক্রম করে বাইরে বের করতে পারবে, তার জন্য কি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি হাই, আয়োনাইজেশন এনার্জি হাই। তার কারণে ডোন্ট does not want to lose electron। তার কারণে এরা কি করবে এই পি ব্লক এলিমেন্টগুলো, বিশেষ করে পি ব্লক এলিমেন্টের রাইট সাইডে যারা আছে ফ্লোরিন অক্সিজেন বা ক্লোরিন, এরা কি করবে সবসময় একটা ইলেকট্রন নেবে। তো এই যে ইলেকট্রন নিচ্ছে এটাকে বলবে, এদেরকে বলা হবে নন মেটাল, নন মেটাল যারা ইলেকট্রন নেবে, নন মেটাল ফর্মস অ্যানায়ন। তাহলে কি করছে এরা অ্যানায়ন ফর্ম করছে, ইলেকট্রন গেইন ইলেকট্রন নিয়ে এরা কি করছে অ্যানায়ন ফর্ম করছে, এদেরকে আমরা নন মেটাল বলবো। আর অপর দিকে আমরা যখন রাইট সাইডের এলিমেন্টগুলো দেখবো সেই রাইট সাইডের এলিমেন্টগুলোর ক্ষেত্রে কি হবে জেড এফেক্টিভ লো, আয়নাইজেশন খুবই লো, আয়নাইজেশন এনার্জি লো হওয়ার কারণে ইজিলি রিমুভ ইলেকট্রন। এরা কি করবে না, এরা মেটালগুলো কি করবে, এদেরকে বলা হবে মেটালগুলো কি করবে না ইজিলি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরা মেটাল প্লাস হয়ে যাবে। এই জেড এফেক্টিভ লো হওয়ার জন্য এবং আয়নাইজেশন এনার্জি লো হওয়ার জন্য, আয়নাইজেশন এনার্জি খুব কম হওয়ার জন্য একটু হিট করলে এরা ইলেকট্রন ছেড়ে দেবে। তো এই যে বিহেভিয়ারটা এটাকে বলা হয় মেটালিক ক্যারেক্টার। এইটাকে বলা হয় মেটালিক ক্যারেক্টার। কারণটা কি লার্জ রেডিয়াস লো আয়নাইজেশন এনার্জি, লো ইলেকট্রোনেগেটিভিটি,
তার কারণে কি করে এরা একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, একটা ইলেকট্রনকে ছেড়ে দিলে ক্যাটায়ন ফর্ম করে। তার কারণে আমরা দেখব যে পিরিয়ডিক টেবিলের যে লেফট সাইডে যে এলিমেন্টগুলো লিথিয়াম গ্রুপ এবং বেরিলিয়াম গ্রুপ, আর্থ এলিমেন্ট এবং আর্থ অ্যালকালাইন এলিমেন্ট, তো এই যে গ্রুপ 1 গ্রুপ 2, এই গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টগুলো হচ্ছে পুরোপুরি মেটাল। এরা শুধু ইলেকট্রন ছেড়ে দেবে, এরা ইলেকট্রনকে দেখে দেওয়া ইলেকট্রনকে রেখে দেওয়া, আরেকটা ইলেকট্রন নিয়ে গিয়ে ওদের মধ্যে রাখা খুবই মুশকিল, অ্যাট্রাকশন প্রশ্ন নেই, তার জন্য ইলেকট্রনকে জিনিসটা ছেড়ে দেবে। বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে। তো এবার বুঝতে পারলে যে মেটাল আর নন মেটালের মধ্যে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এবারে দেখো, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে যখনই আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, লেফট টু রাইট, তখন কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করছে। বুঝতে পারলে? মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে না, ডিক্রিজ করছে, আর নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে। ক্যারেক্টার ইনক্রিজ করছে, যেমন একটা এক্সাম্পল দিয়েছে, মেটালিক ক্যারেক্টার যদি আমাকে অর্ডার জানতে চাইছে, নিচে এসছে কোশ্চেনটা, মেটালিক ক্যারেক্টার, আচ্ছা, মেটালিক ক্যারেক্টার অর্ডার জানতে চাইছে, নিচে এসছে কোশ্চেনটা, তোমাকে দেওয়া আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। তো তুমি লেফট থেকে রাইটে গেলে তুমি কি জানো, লেফট থেকে তুমি রাইটে যাও, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, তাহলে সব থেকে বেশি হবে, সরি, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, তাহলে সব থেকে বেশি হবে সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হবে সিলিকন। রাইট? ভুল। কেন ভুল? কারণ এই এলিমেন্টগুলো কি পরপর পিরিয়ডিক ওয়াইজ সাজানো আছে, তো তোমাকে চেক করে নিতে হবে যে সাজিয়ে দিয়েছে না, আমাকে সাজাতে হবে। দেখো, প্রথমে সোডিয়াম আছে, তারপরে আছে ম্যাগনেসিয়াম গ্রুপ 2, তারপরে গ্রুপ 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে গ্রুপ 14 হচ্ছে সিলিকন। তোমাকে জানতে হবে সিলিকন গ্রুপ 14, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, ম্যাগনেসিয়াম গ্রুপ 2, আর গ্রুপ 1 হচ্ছে সোডিয়াম। তাহলে এবারে দেখো পিরিয়ডিক্যালি সাজানো আছে, 1 এর পরে 2, তারপরে 13, তারপরে 14। তাহলে তুমি যখনই এদিকে যাবে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, তাহলে সব থেকে বেশি মেটালিক ক্যারেক্টার কার হবে, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন। সিলিকন সব থেকে নন মেটাল, সব থেকে নন মেটালিক ক্যারেক্টার হবে সিলিকন। বুঝতে পারলে? তাহলে পিরিয়ডিক বরাবর আমরা কম্পারিজনটা শিখে ফেললাম, পিরিয়ড বরাবর কম্পারিজনটা শিখে ফেললাম। বুঝতে পারলে? এবার আমাকে দেখতে হবে টপ থেকে ডাউনে আমি যখন নামবো তখন কি হবে। তো টপ থেকে তুমি যখন ডাউনে নামবে, যে কোনো জায়গাতে, যে কোনো গ্রুপ বরাবর, টপ থেকে ডাউন, যে এই যে কম্পারিজনটা তোমাদেরকে বারবার বলছি, টপ থেকে ডাউন, এই কম্পারিজনটা কিন্তু সব গ্রুপের ক্ষেত্রে টপ থেকে তুমি ডাউন যখন যেখানেই নামবে না কেন, তোমার কি হবে, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। কারণ কি? কারণ আমরা জানি জেড এফেক্টিভ লো, সিডিং বেশি, সিডিং বেশি হওয়ার জন্য অ্যাট্রাকশন লেস হওয়ার জন্য আয়নাইজেশন এনার্জি কত, ভেরি লো। তো অল্প এনার্জি দিলে ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে ক্যাটায়ন ফর্ম করবে, ক্যাটায়ন ভায়া লুজিং 1 ইলেকট্রন। দেখো, পুরো চ্যাপ্টারটাতে আমরা এই কয়েকটা জিনিস, জেড এফেক্টিভ, সিডিং, অ্যাট্রাকশন, আয়নাইজেশন এনার্জি, এইসবগুলোর বেসিসে আমরা পুরো চ্যাপ্টারটা কভার করছি। এনার্জি থেকে যত নামবে তত কি হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তাহলে এদের আয়নাইজেশন এনার্জি অর্ডার কার বেশি, আয়নাইজেশন এনার্জি কার বেশি, সব থেকে বেশি এনার্জি লাগবে কার ইলেকট্রন বের করতে, লিথিয়ামে, তারপরে সোডিয়ামে,
তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম। রুবিডিয়ামে সব থেকে কম এনার্জি দিলেই সে ইলেকট্রন রিচ করে দেবে, তাহলে মেটালিক ক্যারেক্টার এদিকে ইনক্রিজ করবে, মেটালিক ক্যারেক্টার এদিকে ইনক্রিজ, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে এদিকে, তাহলে মেটালিক ক্যারেক্টার অর্ডারটা কি হবে? লো আয়োনাইজেশন এনার্জি মানে সবথেকে ভালো মেটাল, তাকে তুমি সহজেই তার থেকে একটা ইলেকট্রন বের করে নিতে পারবে। বুঝতে পারলে? লো আয়োনাইজেশন এনার্জি মানে গুড মেটাল, এটাই হচ্ছে গুড মেটাল, তার থেকে তুমি সহজে ইলেকট্রন বের করে নিতে পারবে। তো নিচের দিকে যত নামবে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, তাহলে লিথিয়াম রিলেটিভলি নন মেটালিক রিলেটিভলি, কিন্তু সব থেকে বেশি মেটালিক হচ্ছে রুবিডিয়াম। রুবিডিয়াম হচ্ছে সব থেকে বেশি মেটালিক ক্যারেক্টার। তাহলে মেটালিক নন মেটালিক ক্যারেক্টার আমরা বুঝে ফেললাম। এরপর হচ্ছে হু ইজ মোর রিয়াক্টিভ, হু ইজ মোর রিয়াক্টিভ। দেখো সব থেকে বেশি কে অস্থিতিশীল বা কে সব থেকে বেশি সক্রিয়, যাকে অল্প কিছু দিলেই সে কাজ করে ফেলবে, তাকে অল্প এনার্জি দিয়ে যদি তার আমি ইলেকট্রন বের করে নিতে পারি, তাহলে সে তো ওটাকে কিছু না দিলেও সে ইলেকট্রন ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তার মানে কি, এবার ক্যাটায়ন আর এনায়ন হচ্ছে মোর রিঅ্যাক্টিভ স্পিসিস। তো ভালো করে বোঝার চেষ্টা করো, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়ন আর রিলেটিভলি more stable than atom। কারণ কি, এদের অক্টেট, কমপ্লিট অক্টেট, ক্যাটায়ন আর এনায়ন কমপ্লিট অক্টেট হওয়ার জন্য এরা কি হবে, রিলেটিভলি স্টেবল হবে। তার জন্য সবসময় অ্যাটম সবসময় চাইবে আইদার ক্যাটায়ন হয়ে যেতে, কারণ তার ইলেকট্রন ফুলফিল করতে হবে, অথবা অ্যানায়ন হয়ে যেতে। আর সবসময় চাইবে আইদার ক্যাটায়ন হয়ে যেতে অথবা অ্যানায়ন হয়ে যেতে। যেমন ফ্লোরিনের হচ্ছে 9টা ইলেকট্রন, তার আরো একটা ইলেকট্রন চাই, 10টা হলে তো সে তো নিয়নে কনফিউশন পাবে। নোবেল গ্যাস সব থেকে স্টেবল, দেন স্টেবল এক্সেপ্ট নোবেল গ্যাস অ্যাটম, এক্সেপ্ট নোবেল গ্যাস অ্যাটম। নোবেল গ্যাস অ্যাটম ফুল অক্টেট, কারণ এদের ফুল অক্টেট। তো নোবেল গ্যাস যে এলিমেন্টগুলো আছে নিয়ন, আর্গন, এটার ফুল অক্টেট হওয়ার জন্য এরা হচ্ছে স্টেবল। তাহলে সবসময় বাকি যে অ্যাটমগুলো আছে তারা সবসময় চাইবে এই ক্যাটায়ন বা অ্যানায়ন হতে, কারণ এরা তাহলে তারা নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাচিভ করতে পারবে, নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন অ্যাচিভ করতে পারবে। বুঝতে পারলে? তাহলে সবসময় অ্যাটম চাইবে আয়দার ক্যাটায়ন হতে অথবা অ্যানায়ন হয়ে যাচ্ছে, নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন পায়। তার নিয়নে কত ইলেকট্রন? 10। ফ্লোরিন সবসময় চাইবে একটা ইলেকট্রন নিয়ে নিতে, দিয়ে মাইনাস হতে, তাহলে তার 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে ফ্লোরিন সবসময় চাইবে একটা ইলেকট্রন নিয়ে নিতে। অন্যদিকে সোডিয়ামের কটা ইলেকট্রন? সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সবসময় চাইবে সোডিয়াম প্লাস হয়ে যেতে, 10টা ইলেকট্রন হয়ে যাবে। নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন 10, এখানে 18। তো সবসময় চাইবে আইদার তার আগের নোবেল গ্যাস অথবা পরের নোবেল গ্যাস। আগে যদি নোবেল, যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের আগে নিয়ন হয়, প্রথম এখানে নিয়ম, তারপরে পিরিয়ডে সোডিয়াম শুরু হয়, আর নিয়নের আগে ফ্লোরিন হয়। তাহলে ফ্লোরিন সবসময় চাইবে তার মানে পরের নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন নিয়ে নিতে। আর সোডিয়ামকে আর্গন পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাবে। সোডিয়ামকে তুমি যদি, সোডিয়ামে 11টা ইলেকট্রন, তাকে তুমি আর্গনের কনফিগারেশন দিতে চাও নোবেল গ্যাস, তাহলে আরও 7টা ইলেকট্রন দিতে হবে। তাহলে সোডিয়ামকে 7টা ইলেকট্রন দেওয়াটা মুশকিল হবে, না সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তার আগের নোবেল গ্যাসের কনফিগারেশনটা পেয়ে গেলে তার সুবিধা হবে? বলো। সোডিয়ামের কাছে দুটো অপশন আছে, আইদার সে 7টা ইলেকট্রন নিয়ে 11 থেকে 18 আসতে পারে, 18 পর্যন্ত আসতে পারে 7টা ইলেকট্রন গেইন করে, একটা ওয়ে আছে, ওয়ে আউট, 7টা ইলেকট্রন সে নিতে পারে, অথবা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে 10-এ পৌঁছে যেতে পারে নিয়নের কনফিগারেশনে। দুটোই নোবেল গ্যাস, তাহলে সে কোনটা করবে? সোডিয়াম দেবে না নেবে? এবারে বলো, 7টা ইলেকট্রন কোথাও আমাদের জোগাড় করে এনে সোডিয়ামকে দিতে হবে, তো সেটা বেশি মুশকিল, না একটা ইলেকট্রন ছেড়ে দিলে দেওয়াটা বেশি মুশকিল? অবশ্যই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা বেশি সহজ। তার জন্য সোডিয়াম ইলেকট্রন সবসময় ছেড়ে দেবে, ক্যাটায়ন তৈরি করবে, এটা হবে মেটাল। আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লোরিনে একটা ইলেকট্রন দিলেই সে 10 হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো, সে একটা ইলেকট্রন সে নিয়ে মোটামুটি 10 হবে, সে আর ব্যাকেও যাবে না, পরে আর্গন তো সে 18 পর্যন্ত যাওয়া আরও মুশকিল।
বুঝতে পারছো হিলিয়ামের ক্ষেত্রে 2, তাহলে হিলিয়াম একে আরো 7 ইলেকট্রন ছেড়ে তাহলে 2 এ পৌঁছাতে হবে। 7 ইলেকট্রন বের করা, একটা একটা করে 7 ইলেকট্রন বের করতে অনেক সময় লেগে যাবে, বা বুঝতেই পারছো সম্ভব নয়। তার জন্য ফ্লোরিন সবসময় একটা ইলেকট্রন নিয়ে নেবে। এর প্রশ্ন হচ্ছে কে বেশি রিঅ্যাক্টিভ আর কে বেশি সক্রিয়। এবারে ভালো করে বোঝার চেষ্টা করো, কে ইলেকট্রন নেবে আর কে ইলেকট্রন দেবে সেটা তো আমরা বুঝতে পেরে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে যার কাছে ইলেকট্রন দিয়ে দিলে পরে নোবেল গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন পাওয়াটা ইজিলি হয়ে যাবে। একটা ইলেকট্রন দিয়ে দিলে সে যেমন 10 হয়ে যাচ্ছে, আবার সে দিয়ে দেবে। আর কে নেবে, যে যার কাছে একটা বা দুটো ইলেকট্রন, যেমন তোমাদের অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে ও টু মাইনাস হবে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন নেওয়াটা খুবই সহজ। তার জন্য সে কি করবে, দুটো ইলেকট্রন নিয়ে নেবে। নাইট্রোজেন একই রকম ভাবে 3টে ইলেকট্রন নেবে, N3 মাইনাস তৈরি করবে। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বা দুটো মানে ইলেকট্রন নেওয়াটা বেশি সহজ, কিন্তু তুমি অক্সিজেন ধরো 8, তাহলে কিন্তু হিলিয়ামের কনফিগারেশন যেতে গেলে তো আরো দুই দুই তো এই কনফিগারেশন আসতে হবে, তাহলে তাকে 6টা ইলেকট্রন বের করতে হবে। তাহলে 6টা ইলেকট্রন বের করা মুশকিল, তার জন্য সে কি করবে, দুটো ইলেকট্রন নিয়ে নেবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে কি বলতো, কার্বনে হচ্ছে 6, মানে 6 মানে এন এন ইকালস টু 1 এ দুটো ইলেকট্রন আছে, আর এন ইকালস টু 2 তে 4টে ইলেকট্রন আছে। তাহলে আরো 4টে ইলেকট্রন চাইবে, সেটা পূরণ করার জন্য তার কার্বন দুটোই করতে পারে। কার্বন C4 মাইনাস 4টা ইলেকট্রন নিতেও পারে, আবার C4 প্লাস 4টা ইলেকট্রন দিয়ে দিতেও পারে। বুঝতে পারলে, ক্লাসে তোমরা নিশ্চয়ই পড়েছো কার্বন দুটোই করতে পারবে, সে 4টা ইলেকট্রন নিতেও পারবে, আবার 4টা ইলেকট্রন ছেড়ে দিতেও পারবে। তো আমরা পরে সব ডিটেলসে যাচ্ছি না। হুম এবার দেখো যখনই লোয়ার আয়নাইজেশন এনার্জি হবে, তার মানে কি, অল্প এনার্জি দিলে ইলেকট্রন বের করে দিতে, মানে কি তার লার্জার রেডিয়াস থাকছে। তাহলে সে কি করছে না, ইজিলি রিমুভ ইলেকট্রন করছে। তাহলে আমরা কি শিখলাম, ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার কি করছে, ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার বাড়ছে। তাহলে তাহলে মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাহলে ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটিও বাড়বে, রিঅ্যাক্টিভিটিও ইনক্রিজ করবে। আর তোমাকে সবসময় কম্পেয়ার করতে দেওয়া হবে মেটালের মধ্যে মেটালের, এবং নন মেটালের মধ্যে নন মেটালের। মেটালদের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের মধ্যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ যার আয়নাইজেশন এনার্জি সব থেকে কম হবে, এবং যে যত বেশি মেটাল হবে। তো রুবিডিয়াম কিন্তু সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে। যত নিচের দিকে নামবে মেটালিক ক্যারেক্টার বাড়বে, যে যত ভালো মেটাল সে তত বেশি রিঅ্যাক্টিভ। তোমরা জানো না, সোডিয়ামকে তুমি যদি জলে দাও, একটা সোডিয়ামের টনচিপ সাইজের সোডিয়াম নিয়ে, মানে মেটাল তো মেটালগুলো সলিড হিসেবে থাকে, ওই একটা এক মুঠো মানে একটা কি বলো ঢিলের টাইপের একটা সোডিয়ামের যদি তুমি ব্লক নিয়ে জলে ফেলে দাও নদীতে, একটা বোম ফেলার মতো বিস্ফোরণ হবে। যাই হোক, সেটা পরে জানতে পারবে, এখন জানার দরকার নেই। তাহলে মেটালিক ক্যারেক্টার নিচের দিকে বাড়বে, রিঅ্যাক্টিভিটিও বাড়বে। একই রকম ভাবে নন মেটালের মধ্যে ফ্লোরিন হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ। তার কারণ হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে হাই। নেগেটিভিটি হাই, কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আছে যে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে তো Cl মাইনাস সহজে করতে পারে, কারণ এর ইলেকট্রন গেইন এনথালপি মোর নেগেটিভ। তাহলে ক্লোরিন সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছিল না, কিন্তু ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি মোস্ট রিঅ্যাক্টিভ। সেটা আমরা কেন বলছি না এখন, কিন্তু ফ্লোরিন হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ। একটা কন্ট্রাডিকশন ব্যাপার আছে, ফ্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি কম হওয়া সত্ত্বেও ক্লোরিনকে কিন্তু ক্লোরিনের থাকতে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফ্লোরিন। কারণ F মাইনাস যেটা তৈরি হয়, এটা একটা খুবই হার্ড পিসিজ, এর সাথে যে ক্যাটায়ন পার্টটা থাকে শুধু সোডিয়াম ফ্লোরাইড। এই সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে ক্যাটায়ন আর আয়নের মধ্যে ইন্টারাকশনটা খুবই, ইলেকট্রনের যে ইন্টারাকশনটা হয় সেটা খুবই স্ট্রং হয়, আর যত বেশি অ্যাট্রাকশন হবে তত বেশি এনার্জি রিলিজ হবে। তার জন্য ফ্লোরিন একটা ইলেকট্রন নেওয়ার পর যে M মাইনাস হচ্ছে, সেটা লেস স্টেবিলিটি Cl মাইনাস থাকতে, কিন্তু স্ট্রং ইন্টারাকশনে হওয়ার জন্য
ফ্লোরিন F মাইনাস যেটা হচ্ছে সেটা স্টেবিলাইজ হয়ে যাবে ওই ক্যাটায়নের সাথে, পরে গিয়ে বুঝতে পারবে আয়নিক কম্পাউন্ডগুলো বেশি স্টেবল হয় কেন। আয়নিক তোমার যে ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট, সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম সালফেট থাকে, সিমেন্ট এত স্ট্রং হয় কেন? কারণ সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম সালফেট বিভিন্ন এরকম ক্যাটায়ন অ্যানায়ন থাকে, যে ক্যাটায়নের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড থাকে সেটা খুবই স্ট্রং হয়, এবং তার কারণে সিমেন্ট মারাত্মক লেভেলে স্টেবিলিটি দেয়। তোমরা পরে জানতে পারবে। তো ভাবতেই পারছো যে কেমিস্ট্রিটা কতটা ডিটেলসে যদি তুমি না শেখো তাহলে তুমি বুঝতেই পারবে না তোমার চারদিকে কত কিছু রয়েছে কেমিস্ট্রিতে। এই যে এবারে আমাদের যে লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে এই যে আমরা পড়লাম মেটাল পড়লাম, এস ব্লকে বেশিরভাগই মেটাল, আর পি ব্লকে একেবারে রাইটের দিকে যেটা থাকে, একেবারে রাইটের দিকে যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে নন মেটাল। এবারে মেটাল কি করবে? ক্যাটায়ন তৈরি করবে, ইলেকট্রন ছেড়ে দেবে। আর নন মেটাল কি করবে? অ্যানায়ন তৈরি করবে, অ্যানায়ন তৈরি করবে, বুঝলে? এবার তাহলে মেটালের যে অক্সাইডগুলো হবে, মেটালের যে অক্সাইডগুলো হবে, যেমন হচ্ছে সোডিয়ামের Na2O, Na2O আর MgO, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের যে অক্সাইডগুলো, সেগুলো কি হবে না, সেগুলো হবে বেসিক, এগুলো বেসিক নেচারের হবে। এবার একটা জিনিস তোমরা ক্লাস 8-9-এ শেখা উচিত, যে এখানে সোডিয়ামকে আমরা Na2O করেছি কিন্তু ম্যাগনেসিয়াম ও করেছি কেন? কারণ সোডিয়ামের হচ্ছে যোজ্যতা +1 আর অক্সিজেনের হচ্ছে -2, তাহলে এদের ক্রস হয়ে যাবে, ক্রস হয়ে গেলে Na2O হবে O1, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি যে +2, অক্সিজেনের ক্ষেত্রে -2, তাহলে সংখ্যাগুলো ক্রস হবে, তাহলে আমরা বলতে পারি Mg2O2। তো Mg2O2 কে আমরা এই দুইগুলোকে তাহলে কেটে দিতে পারি, সেম হয়ে গেলে কেটে দিতে পারবো, তাহলে সেখান থেকে আমরা করবো MgO হবে আর Na2O হবে, ওয়ানটা লেখার দরকার হয় না। তো মেটাল অক্সাইড গুলো হবে বেসিক, আর নন মেটাল যে অক্সাইড গুলো যেমন হচ্ছে SO3, এখান থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, H2SO4 তোমরা জানো, সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, তাহলে নন মেটালের সালফারের অক্সাইড SO3 এটা হচ্ছে কি অ্যাসিডিক হবে। CO2 কার্বনিক অ্যাসিড, তোমরা জানো কার্বন CO2 থেকে HCO3 তৈরি হয়, H2CO3 তৈরি হয়, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড ও অ্যাসিডিক। ফসফরাসের P4O10, P4O10 সেখান থেকে যে অ্যাসিডটা তৈরি হয় সেটা হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিড। NO2 থেকে নাইট্রিক অ্যাসিড, HNO3, সেগুলো সব হচ্ছে অ্যাসিডিক। তাহলে বুঝতে পারছো নন মেটালের অক্সাইডগুলো হবে অ্যাসিডিক আর বেসিক। এবারে ব্যাপারটা হচ্ছে এই মেটাল আর নন মেটালের মাঝামাঝি যারা থাকবে, মেটাল আর নন মেটাল, মেটাল কারা যারা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করবে, নন মেটাল কারা যারা ইলেকট্রন নিয়ে অ্যানায়ন তৈরি করবে, তাদের মাঝখানে যারা থাকবে তারা হচ্ছে অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক, আচ্ছা, অ্যাম্ফোটেরিক প্রপার্টিস থাকবে তাদের। যেমন আমরা কি দেখেছি N2O, MgO, এরা হচ্ছে বেসিক, এদের মাঝখানে থাকবে অ্যালুমিনিয়াম Al2O3, SiO2 সিলিকনের অক্সাইড, P4O10, SO3। আমরা যে পিরিয়ডিক 3, পিরিয়ডিক থার্ড পিরিয়ড বরাবর আমরা অক্সাইডগুলো লিখছি Cl2O7। তো এটা হবে অ্যাসিডিক কারণ এটা নন মেটাল, আর এই যে ব্যাপারগুলো রয়ে গেছে এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক। তো অ্যাম্ফোটেরিক, আর একটা আছে নিউট্রাল অক্সাইড, এটা হচ্ছে নিউট্রাল অক্সাইড, আর দেখতে হবে। তো তোমরা পরে নিউট্রাল অক্সাইডের নাম চেষ্টা করবে ক্লাস স্যারকে জিজ্ঞাসা করার, এটা নিউট্রাল অক্সাইড আছে। তো এই হচ্ছে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজের ব্যাপারটা। পিরিয়ডিক প্রপার্টিজে আমরা যেটা ইন্টারেস্টিং যেটা শিখলাম সিসিএসে, প্রথমে আমরা শিখলাম জেড এফেক্টিভ কি, ক্লাসরুমের আমরা আইডিটা দিয়েছিলাম। পিরিয়ড বরাবর গেলে জেড এফেক্টিভ স্লিডিং এর সাথে কিভাবে জেড এফেক্টিভ চেঞ্জ হচ্ছে, জেড এফেক্টিভ বাড়ছে এবং ডাউন দ্য গ্রুপ যত নামছি স্লিডিং আবরণী ক্ষমতা বাড়ছে, তার জন্য ঢাকা পড়ে যাচ্ছে, তার জন্য বাইরে যে ইলেকট্রনটা সেটার উপরে জেড এফেক্ট অ্যাট্রাকশন খুবই কম, সেটাকে বের করার জন্য খুবই কম এনার্জি প্রয়োজন হয়, তার জন্য নিচের দিকে যত নামবো আয়নিক এনার্জি কমবে, লেফট থেকে রাইটে গেলে আয়নিক এনার্জি বাড়বে, সাইজ লেফট থেকে রাইটে গেলে কমবে, উপর থেকে নিচে নামলে বাড়বে। তারপরে আমরা ইলেকট্রোনেগেটিভ পড়েছি, ইলেকট্রন গেইন এনথালপি পড়েছি। লাস্টে আমরা দেখলাম যে মেটাল আর নন মেটাল ক্যারেক্টার, মেটাল কখন হবে, নন মেটাল কখন হবে। এই কোশ্চেনগুলো তোমাদেরকে পুরো চ্যাপ্টারটাতে জানতে হবে, এটাই হচ্ছে চ্যাপ্টারটা বোঝার বিষয়।
তাহলে এখন আমরা শিখে গেলাম যে কে ইলেকট্রন ছেড়ে দেবে, কে ইলেকট্রন নেবে। অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন এরা বেসিক্যালি ইলেকট্রন নেবে, সবাই রাইটের যারা আছে সবাই ইলেকট্রন নেবে। মেটাল যারা আছে সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এরা সবাই ইলেকট্রন ছেড়ে দেবে। আর মাঝখানে যে নন মেটাল, সরি মেটাল অ্যাম্পোটেরিক টাইপের যে মেটালয়েড গুলো আছে যেমন বোরন, কার্বন, এরা নিতেও পারবে, ইলেকট্রন নিতেও পারবে, ইলেকট্রন দিতেও পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যাবো পরের চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, সেখানে আমরা দেখাবো কারা ইলেকট্রন নিয়ে ইলেকট্রনকে নেবে আর ইলেকট্রনকে দেবে। তার উপরে আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেটিং বা বাকি যে বন্ডিং গুলো আছে সেই বন্ডগুলো আমি কিন্তু ডিসকাস করব। তো পিরিয়ডিক প্রপার্টিজ প্রথমে আমরা অ্যাটমিক স্ট্রাকচার শিখেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন কিভাবে ভর্তি হয়, অরবিটালের ধারণা, প্রত্যেকটা অ্যাটমের কটা করে অরবিটাল আছে, কি কি অরবিটাল আছে। তারপরে আমরা পিরিয়ডিক প্রপার্টিতে শিখলাম ইলেকট্রনিক কনফিগারেশন অনুসারে তাদেরকে আমরা গ্রুপ করতে পারলাম, পিরিয়ড করতে পারলাম। এবং তারপর আমরা কি শিখলাম, তো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অথবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যে একটা গ্রুপে আছে, সেই একটা গ্রুপে থাকার কারণে এদের প্রপার্টিজ গুলো আমাদের সবার প্রপার্টিজ জানার দরকার নেই। বাকি মানে একটা কমন ট্রেন্ড আমরা জানি যে নিচের দিকে যত নামবো প্রত্যেকের কি হবে না, আয়নাইজেশন এনার্জি কমবে, ইলেকট্রন নেগেটিভিটি কমবে, সেগুলো আমরা যেমন শিখলাম। তো পিরিয়ডিক টেবিলের যেটা বেশি ধারণা যে তুমি অ্যাটমগুলোকে একটা গ্রুপে পিরিয়ডে সাজাতে পারবে এবং তুমি একটা কমন ট্রেন্ড তুমি বুঝে ফেললে তুমি প্রত্যেকটা এলিমেন্টের ওই ট্রেন্ডগুলো কিন্তু প্রপার্টিজগুলো সেগুলো তুমি বুঝতে পারবে। আর দিয়ে আমরা শিখলাম কি কোন এলিমেন্ট ইলেকট্রন নেবে, কোন এলিমেন্ট দেবে এবং কেন দেবে, কিভাবে দিচ্ছে, সেটা জেড এফেক্টের সাথে কানেক্টেড। এরপরের চ্যাপ্টারে আমরা বন্ডিং শুরু করবো, সেখানে আমরা দেখবো কি ইলেকট্রন দিচ্ছে, আয়নিক বন্ড বানাচ্ছে, কে ইলেকট্রন শেয়ার করছে, কোভ্যালেন্ট বন্ড বানাচ্ছে। আমরা যেই দেখলাম কার্বন, বোরন যারা মাঝামাঝি জায়গাতে আছে তারা সবসময় দেখবে তোমরা কোভ্যালেন্ট বন্ড বানাচ্ছে, কারণ তার না তো দিতে পারবে কমপ্লিট, না তো নিতে পারবে, তার জন্য চেষ্টা করবে শেয়ার করে নাও, নিজেদের মধ্যে শেয়ার করে নাও। তো ঠিক আছে, আমরা পরের দিন তাহলে এরপর থেকে কেমিক্যাল বন্ডিং শুরু করবো।